অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমার নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পড়ায় কেমন চলছে? আশা করি তোমরা সবাই বাড়িতে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের পড়াবো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন পড়াবো আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইটি নিয়ে বসবে, আমার সাথে তোমরাও বিষয়টি পড়বে এবং মনোযোগ সহকারে শুনবে। তোমরা বইয়ে পাঠ্য বইয়ের 47 পৃষ্ঠা খুলো। আশা করি সবাই বইটা খুলেছ। এবার দেখো এবং শোনো। মানুষ সামাজিক জীব। মানুষ কি জীব? সামাজিক জীব। সেজন্য মানুষ একে অন্যের সাথে মিলেমিশে বসবাস করতে চায়। সমাজবদ্ধ হয়ে বসবাস করা হচ্ছে মানুষের স্বভাব। আমরা কখনো একা বসবাস করতে পারি না বা পারবো না। এভাবে বাস করতে চাইলে আমাদের একে অন্যের সহযোগিতা প্রয়োজন। সমাজে বাস করতে হলে আমাকে অন্যজনের সহযোগিতা যেমন নিতে হবে, অপরজনের তেমনি আমার সহযোগিতা প্রয়োজন রয়েছে। এই কারণে মানুষের প্রয়োজন পড়ে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সহ অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলা। জীবনে বাঁচতে হলে আমাদেরকে 3টি জিনিস প্রয়োজন। সেগুলো কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। প্রতিটি মানুষ তার জীবনধারণের জন্য প্রথমে কি চায় বলতো? খাদ্য। খাদ্য যখন পেলাম তখন আমাদের কি প্রয়োজন? বস্ত্র, মানে আমরা কাপড় চাই। এরপর আমরা চাইবো একটু ভালো জায়গায় থাকতে, তার মানে কি? বাসস্থান। তাহলে প্রথমে আমাদের 3টি জিনিস দরকার। সেগুলো হচ্ছে কি কি? খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। সমাজ উন্নয়নের বিকাশে এই সমস্ত কার্যক্রমের একত্রিত হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ মানুষ জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে তার প্রয়োজন কি কি? শিক্ষা, বিজ্ঞান, শিল্পকলা, আইন এবং উন্নয়ন। এগুলোকে একসাথে বলে কি? সংস্কৃতি। আর্যদের আগমনের পূর্বে বাংলার প্রাচীন মানুষ একটি সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিল। বাংলার সমাজ সংস্কৃতির এটাই সবচেয়ে হচ্ছে কি রূপ? প্রাচীন রূপ। পণ্ডিতদের মতে এদের ভাষার নাম ছিল অস্ট্রিক। অর্থাৎ প্রাচীনরা যে ভাষায় কথা বলতো সেই ভাষাটির নাম হচ্ছে কি? অস্ট্রিক ভাষা। জাতি হিসাবে এদেরকে বলা হতো নিশা। এরপর বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় আলবান নামের এক জাতি। আর্যরা এদেশে আসার পূর্বে এরা মিলেমিশে বাংলার সংস্কৃতি গড়ে তোলে। বাঙালির জনপ্রকৃতিতে বিভিন্ন মানব গোষ্ঠী ধারাসি মিলিত হয়েছে, যাদেরকে বলা হয় সংকরজন। অর্থাৎ বিভিন্ন সময় বাংলায় বিভিন্ন মানুষ এসে বসবাস করেছিল, বিভিন্ন গোত্রের মানুষ বসবাস করেছিল, তাদেরকে বলা হয় সংকরজন, অর্থাৎ অনেকের মিলন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পাঠটা তোমাদের সামনে আলোচনা করব সেটি হলো প্রাচীন বাংলার সামাজিক জীবন। আমাদের আজকের এই যে জীবনধারা, এটা কিন্তু একদিনে কিন্তু গড়ে উঠেনি। প্রাচীনকাল থেকে ধাপে ধাপে আমরা আজকে এ পর্যায়ে এসে পৌঁছেছি। সেজন্য আমাদের প্রাচীনকালের মানুষগুলো কেমন ছিল, তাদের জীবনযাপন কেমন ছিল, তাদের চালচলন কেমন ছিল, তাদের পোশাক আশাক, খাবার দাবার, আমাদের এগুলো জানতে হবে। ইতিহাস এমন একটা বিষয় যেটা আমরা আমাদের মানুষের সূচনা লগ্ন থেকে প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারি। পৃথিবীর প্রত্যেক দেশে কিভাবে উন্নতি, অবনতি, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে কোনো জিনিস আমরা ইতিহাস পাঠ করলে বুঝতে পারি। তাহলে প্রাচীন বাংলার সামাজিক জীবন কেমন ছিল আমি এখন আলোচনা করব। তোমরা পাঠ্য বইয়ে একটু মনোনিবেশ করো। মৌর্য শাসনের পূর্বে বাংলার অধিবাসীদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি। কি বলা হচ্ছে? মৌর্যরা যখন শাসন করতে আসেনি তখন বাংলায় কোনো রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি। এই সময় সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। প্রাচীন বাংলায় কি বলা হচ্ছে? সমাজকে বিভিন্ন গোত্রে বিভক্ত করা ছিল বা বিভক্ত ছিল। একে বলা হতো কোন সমাজ। অর্থাৎ সমাজ যখন একবদ্ধ না হয়ে বিভিন্ন শ্রেণীতে হয়ে ভাগ করা হয়েছিল সেটাকে বলা হয় কোন সমাজ। আর্যপূর্ব কিছু কিছু
ধর্মচিন্তা বা দর্শন পরবর্তী সময়ে এসে দেশে হিন্দু সমাজে ছড়িয়ে পড়ে। এগুলো হচ্ছে কি কি? কর্মফল, জন্মান্তর বা যোগ সাধনা। কর্মফল কি? কর্মফল হচ্ছে হিন্দু ধর্মে বিশ্বাস করে আমরা পৃথিবীতে জন্মানোর পর যে সমস্ত কাজ করছি সেটা কিন্তু আমাকে মরণের পর হিসাব দিবে, যেটাকে বলা হয় কর্মফল। অর্থাৎ আমার কাজ অনুযায়ী ভগবান আমাকে ফল দিবে, এটা হিন্দু ধর্মে বিশ্বাস করা। তারপর হচ্ছে জন্মান্তরবাদ। আমাদের হিন্দু ধর্মে বলা হয় আমাদের বারবার কি হয়? জন্ম হয়। বারবার জন্ম হবে কি বলে? জন্মান্তরবাদ বলে। তারপর হচ্ছে যোগ সাধনা। যোগ সাধনা মানে হচ্ছে এটার মাধ্যমে আমরা ঈশ্বরের আরাধনা করে থাকি। তাহলে এগুলো হচ্ছে কি হিন্দু সমাজের কিছু উল্লেখযোগ্য দিক, যেটা এখনো রয়ে আছে। এই যুগে অনেক সামাজিক প্রথা, আচার আচরণের প্রভাব পরবর্তী সময়ে হিন্দু সমাজে লক্ষ্য করা যায়। যেমন কি অতিথিদের পান সুপারি খেতে দেওয়া, শিবের গীত গাওয়া, বিয়েতে গায়ে হলুদ দেওয়া, ধুতি শাড়ি পরা, মেয়েদের কপালে সিঁদুর দেওয়া। তাহলে প্রাচীনকালে যে তোমার আয়োজনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাই। কি কি? অতিথি আসলে খাবার শেষে আমরা কি দিই? যারা বয়স্ক মানুষ তাদেরকে পান, সুমিষ্ট পান খেতে দিই। তারপর শিবের গীত দেয়। তারপর হচ্ছে বিয়েতে গায়ে হলুদ দেওয়া হয়, যদিও বা সেটা এখনো কিছু কিছু অঞ্চলে আছে, কিছু কিছু অঞ্চলে নেই। তারপর হচ্ছে ধুতি পরা, হিন্দু সমাজে কিন্তু ধুতি পরা এখনো প্রচলিত। আর মেয়েরা শাঁখা সিঁদুর, এটা আমরা যতদিন বেঁচে থাকবো কিন্তু মেয়েরা তাদের স্বামী জীবিত অবস্থায় এই শাঁখা সিঁদুর পরে থাকবে। তোমরা যদি শাঁখা সিঁদুর না ছিল তাহলে আমার দিকে একটু লক্ষ্য করো, আমার কপালে এবং আমার সিঁথিতে সিঁদুর দেওয়া আছে, আর আমার হাতে দেওয়া আছে কি দেখো? দুই হাতের সাদা যে দুটা ছুরি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে শাঁখা। আশা করি আমার শিক্ষার্থীরা একটু চিনতে পেরেছ। আর্য সমাজে জাতিভেদ প্রথা অত্যন্ত ব্যাপক ছিল। তারা দীর্ঘদিন এদেশে বসবাস করার ফলে বাংলায় এই ব্যবস্থা চালু হয়। তখন হিন্দুদের মধ্যে চারটি বর্ণের বিভাজন ছিল। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। পরবর্তী সময়ে আরো নানা প্রকার সংকট অর্থাৎ মিশ্র জাতির সৃষ্টি হয়। সমাজে প্রত্যেক জাতির নির্দিষ্ট পেশা ছিল। যেমন কি কি দেখো? অধ্যাপনা, অধ্যয়ন, পূজা পার্বণ ছিল ব্রাহ্মণদের কর্ম। তারা সমাজের সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত। অর্থাৎ বর্ণনা ছিল যে চারটি বর্ণ ছিল সবার থেকে উপরে। আর ক্ষত্রিয় যারা, তাদের পেশা ছিল শুধুমাত্র কি? যুদ্ধ করা। ব্যবসা বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ। আর সবচেয়ে নিচু শূদ্ররা করত কি? কৃষিকাজ, মাছ শিকার এবং ছোটখাটো কাজ। ব্রাহ্মণ ছাড়া বাকি সব বর্ণের মানুষ একে অন্যের সাথে মেলামেশা করত। তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, প্রাচীন বাংলায় এই জাতিভেদ প্রথা, বিশেষ করে ব্রাহ্মণরা বাকি তিন বর্ণের গোত্রের সাথে মেলামেশা করত না। ওরা শুধু ব্রাহ্মণদের সাথে মেলামেশা করতো, তাদের সাথে নানা সম্পর্ক স্থাপন করতো। আর বাকি তিন গোত্রের যে লোকগুলো ছিল তাদের মধ্যে মেলামেশা ছিল। সাধারণত এক জাতির মধ্যে বিবাহ হতো, তবে উচ্চ শ্রেণীর বর এবং নিম্ন শ্রেণীর কনের মধ্যে বিবাহ চালু ছিল। কিন্তু পরবর্তী সময়ে এইসব ব্যাপারে কঠোর চালু। বাঙালি মেয়েদের গুণাবলীর সুখ্যাতি ছিল, এখনো আছে। মেয়েরা লেখাপড়া শিখত। সে যুগে অবরোধ ও প্রজ্ঞাপনতা ছিল না। একটি বিবাহ ছিল সমাজের নিয়ম, তবে পুরুষেরা বহু স্ত্রী রাখতে পারত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ওই দিক থেকে দেখা যাচ্ছে প্রাচীন বাংলা থেকে আমরা যে সমাজে বাস করছি এখন সে প্রথা চালু রয়েছে। তখনও ছেলেরা অনেকগুলো বিবাহ করতে পারত, এখনো করছে। বিধবাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাসিতা ত্যাগ করতে হতো। এটা বলা হচ্ছে হিন্দু মহিলাদের যদি কোনো কারণে স্বামী মারা যেত তাহলে তাদের সব স্বাদ আল্লাহ তাদের সবকিছু ত্যাগ করতে হতো, তাদেরকে নিরামিষ আহার করতে হতো। তাদের জীবনযাপন ছিল অত্যন্ত করুণ। এখন সেটা রয়ে গেছে। আর তখনকার দিনে স্বামী মৃত্যু হলে স্ত্রীকে জীবন্ত অবস্থায় চিতায় পুড়িয়ে মারা হতো, যেটাকে বলে সতী দাহ প্রথা। মানে স্বামীর সাথে স্ত্রীকে দাহ করা, যেটাকে কি বলে? সতী দাহ প্রথা। দাহ মানে জ্বালানো, আর সতী মানে হচ্ছে স্বামী, অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীকে জ্বালিয়ে মারা। ধন সম্পত্তিতে নারীদের তেমন কোনো নাগরিক অধিকার ছিল না।
এখনো নেই। প্রাচীন বাংলার ধর্মশাস্ত্রে বাঙালির উন্নত চরিত্রের কথা জানা যায়, কিন্তু তাই বলে সব বাঙালির সামাজিক জীবনে কোনো দুর্নীতি অশ্লীলতা ছিল না এমন কথা কিন্তু বলা যাবে না। তাহলে সব দিক থেকে ভালো হলে যে ভালো হবে এমন কোনো কথা নেই। প্রাচীন বাংলায় কিন্তু দুর্নীতি ছিল, অশ্লীলতা ছিল, যেটা কিন্তু আমাদের সমাজে এখন আরো বেশি করে দেখা যাচ্ছে। বাঙালির প্রধান খাদ্য হিসাবে তখন ছিল কি দেখো, ভাত, মাছ, শাকসবজি, দুধ, দধি, ঘৃত, ক্ষীর ইত্যাদি। তাহলে প্রাচীন বাংলায় দেখা যাচ্ছে খাবার দাবারের ব্যাপারে খুব বিলাসিতা ছিল, কারণ তখনকার দিনে মানুষ কম ছিল, সম্পদ ছিল প্রচুর, খাবারও ছিল প্রচুর। তাহলে ওই সময় মানুষ খেয়ে খুব আরাম পেত। চাল থেকে এক ধরনের পিঠা ছিল যেটা ছিল অত্যন্ত মুখরোচক। বাঙালি ব্রাহ্মণেরা আমিষ খেত। তখন সকল প্রকার মাছ পাওয়া যেত। পূর্ববঙ্গে ইলিশ ও শুটকি মাছ খুব প্রিয় খাবার ছিল। তাহলে তখনকার দিনে শুধু পূর্ববঙ্গে কি বলা হচ্ছে, ইলিশ এবং শুটকি মাছটা বেশি ছিল। এখন কিন্তু আমরা সকল ক্ষেত্রে এই দুটো মাছের প্রচলন দেখতে পাই। তরকারির মধ্যে ছিল বেগুন, লাউ, কুমড়া, ঝিঙ্গা, কাঁকড়, কচু, আর ফলের মধ্যে আম, কাঁঠাল, জাম, পেঁপে সহ অনেক কিছু। তবে ডালের কোনো কথা উল্লেখ নেই। তাহলে বোঝা যাচ্ছে, দেখো তখনকার সমাজ থেকে আমরা এখন কত দরিদ্র জীবনযাপন করছি। তখনকার দিনে মানুষের কিন্তু ডাল খেত না বা ডাল চিনত না, কারণ এতই খাবার ছিল, মানুষ ছিল কম, কোন খাবারটা খাবে, কোন খাবারটা ফেলবে। আর আমরা এখন এই সমাজে আমরা ডাল ছাড়া খাবার চিন্তা করতে পারি না। তাহলে কি শিক্ষার্থীরা বলো, তখনকার দিনে মানুষ ভালো ছিল নাকি আমরা এখন ভালো আছি? তোমরা এটা চিন্তা করে বুঝতে পারবে প্রাচীন বাংলার মানুষেরা কিন্তু খুব ভালো ছিল, জীবনযাপন ছিল অত্যন্ত ভালো, মূলত সুন্দর। দুধ, নারকেলের পানি, একটু রস, তার সহ নানা প্রকার পানীয় খাবার প্রচলিত ছিল। খাওয়া দাওয়া শেষে মশলাযুক্ত পান দেওয়া হতো। তাহলে প্রাচীন বাংলার মানুষেরা খাওয়া দাওয়া শেষে কি খেত? মশলাযুক্ত পান, যে পানটা অত্যন্ত সুস্বাদু। আমরা কি এখন খেতে পাচ্ছি না? কেন বলো তো? এখন একটা পান কিনতে গেলে কত টাকা লাগে? তোমরা তো খাও না, তোমরা তো জানো না, কিন্তু তোমরা পরিবারে যারা বয়স্ক আছে তাদের জন্য হয়তো বাজারে যাও, একটা পানের দাম হচ্ছে 5 টাকা। তাহলে আমার ইনকাম যদি না থাকে, আমার রোজগার যদি না থাকে, আমি 5 টাকা দিয়ে একটা পান খাওয়া সম্ভব? কখনোই সম্ভব। তারপরে এবার আসো পোশাক পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদের ব্যাপারে রাজা মহারাজা ধনীদের কথা বাদ দিলে বিশেষ কোনো আড়ম্বর তখন ছিল না। বাংলার নরনারীরা যথাক্রমে শাড়ি ও ধুতি পরত। মাঝে মাঝে পুরুষেরা গায়ে চাদর আর মেয়েরা পরত ওড়না। উৎসব অনুষ্ঠানে বিশেষ পোশাক ছিল। পুরুষ নারী উভয়ে অলংকার ব্যবহার করত। তখনকার প্রাচীন বাংলা দেখা যাচ্ছে নারী পুরুষ সবাই কি করতো? অলংকার করতো। কিন্তু এখনকার সমাজে পুরুষরা তেমন অলংকার পরে না, নারীরা পরে। তারা কানের দুল, গলায় হার, আঙ্গুলে আংটি, হাতে বালা, পায়ে মল পরিধান করত। মেয়েরা কেবল শঙ্কের বালা পরিধান করত এবং অনেক চুরি করতে ভালোবাসত। পুরুষদের বাবরি চুল কাঁধের উপর ঝুলত। তখনকার পুরুষেরা কিরকম চুল করতো? বাবরি চুল, অর্থাৎ কাঁধ পর্যন্ত যে চুলটা আসতো। এটা হয়তো তোমাদের কাছে অপরিচিত, কিন্তু পরিচিত হবে কিভাবে? তোমরা কাজী নজরুল ইসলামের ছবি যদি দেখো, দেখতে পাবে কাজী নজরুল ইসলাম কিন্তু বাবরি চুলে ছিল। তোমরা ছবি দেখে বুঝতে পারবে বাবরি চুলটা কি বা কি ধরনের হতে পারে। আর তোমরা তো চিনার কথাই না, তোমরা যে যুগে বাস করছো, তোমাদের যে কত স্টাইল আছে চুলের, সেটা আমরা নিজেরাও জানি না। তাহলে তোমরা কিন্তু বাবরি চুলটা কি ধরনের হতে পারে, নজরুলের ছবি দেখবে, রবীন্দ্রনাথের ছবি দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। মেয়েরা নানা রকম খোপা বাঁধত। এখন কিন্তু আমরা বাঁধি নানা স্টাইলে খোপা বাঁধি। মেয়েদের সাজসজ্জা ছিল আলতা, সিঁদুর, কুমকুম। কুমকুম মানে একজন সিঁদুরের মতো লাল। পুরুষেরা মাঝে মধ্যে কাঠের কড়ম বা চামড়ার চটি জুতা পরত। কাঠের কড়ম এই জিনিসটার কাছে তোমরা কিন্তু খুব অপরিচিত, কারণ তোমরা দেখোনি, চিনো না। প্রত্যেকে চিনবে, কিন্তু ছবি দেখে চিনতে পারবে কার পায়ে আছে। রবীন্দ্রনাথের পায়ে আছে, লোকনাথ বাবার পায়ে আছে, কাজী নজরুল ইসলামের পায়ে আছে। অর্থাৎ একটা কাঠের উপর তোমার খুঁটির মতো বসানো, ওটাতে দুটো আঙ্গুল আটকানো হতো, এটাকে বলে কাঠের খড়ম। পাশা দাবা খেলা ছিল তাদের প্রচলন। তবে নাচ, গান, অভিনয়ের প্রচলন ছিল। অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ, সামাজিক অনুষ্ঠান সেই সময় প্রচলন ছিল, এখনো আছে। হিন্দু সমাজে
এই রীতিনীতিগুলো এখন আছে। অন্নপ্রাশন হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তাকে 6 মাসের সময় যে ভাতটা দেওয়া হয় সেটাকে বলে অন্নপ্রাশন। আর বিয়ে তো আমরা সবাই জানি, আর শ্রাদ্ধ হচ্ছে মা বাবার মৃত্যুর পর যে অনুষ্ঠানটা করা হয় সেটাকে বলে শ্রাদ্ধ। 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হতো। আসলে 12 মাসে কিন্তু 13 পার্বণ হয় না, পার্বণ মানে পূজা। কিন্তু তখনকার মানুষ এতই তোমার উন্নতি ছিল, তাদের জীবনযাপন এত ভালো ছিল, কোনো জিনিসের অভাব ছিল না, সেজন্য বলা হতো প্রাচীনকালে 12 মাসে 13 পার্বণ হতো। আর আমরা 12 মাসে এখন 12 পার্বণ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এই উপলক্ষে নানা রকম উৎসব হতো। প্রাচীন বাংলায় বর্তমানে মাতৃতিথি অর্থাৎ ভাইফোঁটা, রথযাত্রা, অষ্টমী স্নান, হোলি, জন্মাষ্টমী, দশহরা এগুলো প্রচলিত ছিল। এইসব আমোদ ছাড়াও হিন্দু সমাজে কিছু লৌকিক অনুষ্ঠান দেখা যায়, যেমন শিশু জন্মের পূর্বে গর্ভাধান, সীমন্তন ইত্যাদি, জন্মের পর নামকরণ, অন্নপ্রাশন, এগুলো প্রত্যেক সমাজে কিন্তু আমরা দেখতে পাই। প্রাচীন বাংলার মানুষের যাতায়াত ব্যবস্থা ছিল গরুর গাড়ি এবং নৌকা। খালি বিলে চলাচলের জন্য ছিল ভেলা, বাটডোঙ্গা। মানুষ ছোটখাটো খাল পার হতো কি দিয়ে? সাঁকো দিয়ে। ধনী লোকেরা হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি প্রভৃতি যাতায়াতের জন্য ব্যবহার করত। তাদের স্ত্রী পরিজনেরা নৌকা ও পালকিতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করত। বিয়ের পর নববধূকে গরুর গাড়ি বা পালকিতে করে শ্বশুর বাড়ি আনা হতো। সর্বোপরি মনে হয় আধুনিক কালের জীবনযাত্রা সেকালের জীবনযাত্রার মধ্যে তেমন বেশি পার্থক্য ছিল না। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস করত। মানুষের জীবন মোটামুটি সুখের ছিল। তবে প্রাচীন বাংলার গরিব দুঃখী মানুষের কথা জানা যায়। সমাজে উঁচু শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণদের হাতে ছিল মূল ক্ষমতা। তাহলে হিন্দু ধর্মে মূল ক্ষমতা ছিল কাদের উপর? ব্রাহ্মণদের উপর। এই সময় শুধু ব্রাহ্মণরাই শাস্ত্র জ্ঞান চর্চা করতে পারত, বাকি হচ্ছে মানুষেরা কিন্তু শাস্ত্র জ্ঞান চর্চা করতে পারত না। ব্রাহ্মণদের অত্যাচার সাধারণ মানুষের জীবনকে অসুস্থ করে তুলেছিল। এই উৎপাত বৌদ্ধ ধর্মের প্রতীক ছিল। সেদিকে সেন রাজাদের অত্যাচারে সাধারণ মানুষ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে উঠে। সেন বংশ শাসন আমলে বৌদ্ধ সমাজ সংস্কৃতিতে নেমে আসে দুর্দশা। ব্রাহ্মণদের প্রভাবে সেনদের সময়ে সাধারণ হিন্দু সমাজে দুর্বল হয়ে পড়ে। প্রাচীন বাংলার শেষ পর্যায়ে এই বিশৃঙ্খল অবস্থায় মুসলিম সমাজে ভিড় গড়ে উঠে। মুসলিম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলার মধ্যযুগে শেষ হয়। আর এই যুগে বাংলার সমাজ ও সংস্কৃতির রূপও পাল্টে যায়। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রাচীন বাংলার হিন্দু সমাজ কি রকম ছিল, তাদের জীবনযাত্রা কিরকম ছিল, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর তোমাদের বুঝার সুবিধাতে তোমরা পাঠ্য বইটি পড়বে। পাঠ্য বই পড়লে তোমাদের বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। তোমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে। তখন আমি আরেকটা পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের প্রতি রইল আমার শুভকামনা এবং আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।